ইতিহাসে প্রথমবার অল স্প্যানিশ ফাইনাল। অবাক হচ্ছেন কেন অল স্প্যানিশ বলছি? স্পেন তো উঠেছে, আরেকটা দল উঠেছে আর্জেন্টিনা, রাইট? 2022-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই দলটাকেও স্প্যানিশ যদি বলি ভুল বলা হবে না, কারণ আর্জেন্টিনার সিংহভাগ মানুষ স্প্যানিশে কথা বলে। তার মানে ফাইনালে নিউ জার্সি স্টেডিয়ামে গোটা দুই দলের প্লেয়াররা সবাই যখন স্প্যানিশে কথা বলবে, তখন ডেফিনেটলি এটাকে আমরা অল স্প্যানিশ ওয়ার্ল্ড কাপ ফাইনাল বলতেই পারি। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের বিশ্বকাপের স্পেশাল শো ফিফা আওয়ারে। হাসান মাহদি আপনার সাথে, আর আমার সাথে ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী অগুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে আলোচনার জন্য দুজন মানুষ আছেন। আমার ডানে আছেন শামসুল ইসলাম, কমেন্টেটর এবং অ্যানালিস্ট। শামসুল ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ মাহাদি। একজন লোক আছেন আহমেদ বিন পারভেজ, এবিপি নামে এই মুহূর্তে সে জনপ্রিয়। তিনি নিজেও টুকটাক ক্রিকেটের সাথে সম্পৃক্ত, কিন্তু আমার ব্যক্তিগত ধারণায় এবিপির ফুটবলটা বেটার। আপনাকেও স্বাগত। আপনাকে দিয়ে শুরু করি। আমি বলছিলাম একটা অল স্প্যানিশ ফাইনাল, এবং আপনি সেমিফাইনালটাতে ইংলিশ ফ্যান, ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা আসলো। ওই দুর্বল মানে নানান জায়গায় আর্জেন্টিনাকে আমাদের কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, তার ব্যাকলাইনে প্রবলেম, তার ফুল ব্যাকরা খুব একটা ভালো না। কয়টা ম্যাচে আসলে এইভাবে কামব্যাক করা যায়? অলরেডি নকআউটের 3টা ম্যাচে আর্জেন্টিনা কামব্যাকের যতটুকু এনার্জি শেষ করে ফেলেছে। ইংল্যান্ডের বিপক্ষেও দেখলাম আর্জেন্টিনা আবারও একটা ঐতিহাসিক কামব্যাক করে দেখালো যে এই আর্জেন্টিনা কোথাও আটকায় না। তারা বেসিক্যালি খেলেই 10 মিনিট, লিওনেল মেসি খেলেই 5 মিনিট, এবং সেখানেই আসলে একটা সব কিছুর ডিসিশন বা একটা ডিসাইসিভ মুভমেন্ট হয়ে যায়। একেবারে সত্যি কথা। আমরা যদি আর্জেন্টিনার ওভারঅল জার্নিটা দেখি ওয়ার্ল্ড কাপে, তারা কিন্তু সবচেয়ে হাই স্কোরিং টিম, 19টা গোল করেছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই টিমটা এতগুলো গোল স্কোর করছে, আমাদের নজরে কিন্তু পড়ে না। আমরা বারবার ভাবছি এমবাপে দুর্ধর্ষ, আমরা ভাবছি হ্যারি কেন দুর্ধর্ষ, তারা উড়িয়ে দিচ্ছেন, হালান্ড উড়িয়ে দিচ্ছেন, বাট আর্জেন্টিনা টোটাল সবচেয়ে বেশি গোল করেছে। যদি আপনি একটা টিমের ওভারঅল 11 দেখেন, সেই 11-এর মধ্যে 7 জন গোল স্কোরার্স আছেন, 2 সেন্টার ব্যাকই গোল পেয়েছেন, মিডফিল্ডে এনজো আর ম্যাকালিস্টার গোল পেয়েছেন, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসি, মানে সবাই গোল পাচ্ছেন। এবং এইটাই আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনাকে বাকি টিম থেকে আলাদা করে দিচ্ছে, যে অফকোর্স দের ইজ মেসি ম্যাজিক, তিনি 8টা গোল করেছেন, তবে যখন জিনিসটা আরও কঠিন হয়ে যায় তাদের জন্য, আপনি গত 2টা ম্যাচের প্যাটার্ন দেখেন, এগেনস্ট সুইজারল্যান্ড, এগেনস্ট ইংল্যান্ড, এই দুটো পার্টিকুলার ম্যাচের মধ্যে দেখবেন যে লিওনেল মেসি কিন্তু গোল করার সুযোগ পাচ্ছেন কম, কিন্তু তারপরও তার একটা পরোক্ষ এফেক্ট তিনি রাখছেন, কারণ তিনি ডেলিভারি ম্যানটা হয়ে যাচ্ছেন। সো লিওনেল মেসি আসলে কি এমন কিছু নেই যেটা তিনি পারেন না, এখন এইটাই আসলে প্রতিপক্ষের বড় সমস্যা। আর আপনি বললেন না যে মোমেন্টামটা যেভাবে যায়, আর্জেন্টিনা শেষ 10 মিনিট খেলে, 15 মিনিট খেলে, ওই যে 19টা গোল, তার মধ্যে 12টা গোল এসছে 75 মিনিট কিংবা তার পরে। অনেকে বলছেন সেটা আর্জেন্টাইন টাইম, ফার্গি টাইম না, সেটা আর্জেন্টাইন টাইম। লাস্ট 15 মিনিটস যাই আপনার লিড থাকুক না কেন, আর্জেন্টিনা হয়তো সেটা কভার করে ফেলবে। আর এখানে আরও একটা বিষয় আমার কাছে মনে হয় যে হাইড্রেশন ব্রেকটা যে এসছে, এই নতুন জিনিসটা যে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, অনেক আর্জেন্টাইন বিরোধী ফ্যানরা বলছেন যে এটা বোধহয় আর্জেন্টিনার সুবিধা করার জন্য করা হয়েছে, কারণ ওই হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত একরকম টিম, ওই শেষ হাইড্রেশন ব্রেকেই কিছু একটা হয়, তারপর আর্জেন্টিনা ফিরে আসে তাদের মতো, এবং অপোনেন্টরাও একের পর এক ওই সিচুয়েশনে ভুল সিদ্ধান্ত নেয়। ইংল্যান্ড ম্যাচে ইমাজিন করেন হাইড্রেশন ব্রেকটা না থাকতো, ইংল্যান্ড গোল পাওয়ার পর যে মোমেন্টামে খেলছিল, একই মোমেন্টাম মেনটেন করলে মোস্ট লাইকলি 80 মিনিটের আগে হয়তো টুখেল ডিফেন্ডারদের নামাতেন না। হাইড্রেশন ব্রেক যখন আসলো, ওভার থিঙ্ক করার একটা জায়গা চলে আসছে, মানে আপনি না চাইলেও তো আপনার ব্রেকটা নিতে হবে। তিনি বসছেন, প্লেয়াররা আসছেন, তার কোচিং স্টাফ আসছেন, আলোচনা করছেন, হয়তো তখনই একটা সিদ্ধান্ত হয়েছে যে লাস্ট 22 মিনিট আছে, লেটস ট্রাই টু ডিফেন্ড দিস 1 গোল, এবং সেখানে আমার মনে হয় ইংল্যান্ড ম্যাচটা মানে নিজেদের জন্যই শেষ করে দিল আর কি। ওই 7 ডিফেন্ডার নিয়ে আপনি যত যাই করেন, লিওনেল মেসি যতক্ষণ আছেন এবং তাকে যদি আপনি এত জায়গা দেন, আপনি শেষ 15 মিনিটে কি ছিল আসলে, লিওনেল মেসির আশপাশে কেউ নাই, সবাই বক্সের ভিতরে, তারা আসলে ওই হেডটাই ডিফেন্ড করতে চায়। এইটা তো ভালো পলিসি না। মেসি রাইট উইং এর ওয়াইড পজিশনে গিয়েছেন, 3 জন ডিফেন্ডারকে ড্র্যাগ করেছেন তার দিকে, এবং সেখান থেকে ডিসাইসিভ ক্রসটা ছাড়ছেন, আবার এনজোর জন্য ছেড়ে দিচ্ছেন, এই জায়গায় পুরো ফাঁকায় তিনি শট নিচ্ছেন। সো ভেরি পুয়ার স্ট্র্যাটেজি আমি বলবো। ইংল্যান্ডের কাছ থেকে এক্সিকিউশনটা তো বাজে হয়েছেই, বাট চিন্তাটাই বাজে ছিল। রাইট। এই কাজ স্পেন বা ফ্রান্স জীবনও করবে না আর্জেন্টিনার সাথে, মানে তারা এক গোলে লিড পেলে দে উইল গো ফর দ্য সেকেন্ড গোল, এটা তাদের মাইন্ডসেট। ইংল্যান্ডের মাইন্ডসেট ছিল উল্টা, এবং সে কারণে আমার মনে হয় লাকিলি না, বাট আই উড সে যে ইংল্যান্ড ব্যাপারটা আর একটু কঠিন করতে পারতো
যেটা করতে পারে নাই, বাট কুডোস টু আর্জেন্টিনা, দারুণ খেলেছে তারা। রাইট, এই আলোচনাটা আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং ব্রাজিল এবং জাপান ম্যাচে করছিলাম। মানে আহমেদ বিন পারভেজ যে কথাটা বলেছে, আমি বলেছিলাম যে জাপান 1-0 আগায় থাকার পরে লো ব্লক ডিফেন্স শুরু করেই আসলে ব্রাজিলকে প্রচুর ক্রস ইন করানোর সুযোগটা করে দিয়েছে। জাপান যদি সেই সময় প্রেসটা ধরে রাখতো বা আরেকটা গোলে ট্রাই করতো, ব্রাজিলের জন্য ডিফিকাল্ট হইতো ওই ম্যাচ জেতাটা। এটা আমার ওই সময়কার মূল্যায়ন ছিল, যেটা ইংল্যান্ডের সাথে আহমেদ বিন ইংল্যান্ডও পারভেজের same মূল্যায়ন বলে সেম। এবং এই মূল্যায়নটা আমিও করতে, যে টমাস টুকেল কেন যে আসলে 55 মিনিটে গোলটা দেওয়ার পরে ডিফেন্সিভ হয়ে গেল, হাইড্রেশন ব্রেক আসলে কি মন্ত্র আর্জেন্টাইন প্লেয়ারদেরকে দেয় শামসুল ভাই, মানে লিওনেল স্কনি কি বলে দেয়, কি খাওয়ায় দেয়, যে নামার পরে বেসিক্যালি গোটা খেলার চেহারাই বদলে যায়। এবং প্রত্যেকটা হাইড্রেশন ব্রেকের পরে একটা নতুন ট্রানজিশন আমরা দেখি আর্জেন্টিনার মধ্যে। এটা দুইটা হাইড্রেশন ব্রেকের পরে আমরা ডিফারেন্ট আর্জেন্টিনাকে দেখি। না, আমরা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনার বিশেষ করে নক আউট স্টেজের জার্নিগুলো যদি দেখি, তো এইরকমটা মানে প্রমাণিত সূত্র যে শেষ 20 মিনিট 15 মিনিট এই সময়টাই খেলছে, এই সময় স্কোর করছে এবং পিছিয়ে থাকা অবস্থায় তারা লিড নিয়ে ম্যাচ জিতে বেরিয়ে এসছে। তো আসলে সত্যিকার অর্থে জানি না বিশেষ কিছু পান করেন কিনা ওই সময়টায়, তবে স্কালোনি এবং মেসি এই যে দুজনের যে কম্বিনেশনটা, দে আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবং এই স্কোয়াডে গত ওয়ার্ল্ড কাপে খেলা যে সমস্ত প্লেয়াররাও আছেন 17 জন মেসির আছেন। সাথে, হ্যাঁ, সো তাদের যে এক্সপেরিয়েন্সটা হয়ে গেছে এবং সিঙ্কিংটা হয়েছে কোচের সাথে এই প্লেয়ারদের, এবং নতুন যারা এসছে তাদের সাথেও যে সুন্দর একটা টিম বন্ডিং গড়ে উঠেছে, দ্যাটস দ্য স্পিরিট। দে আর প্লেয়িং এজ এ টিম ম্যাচ আফটার ম্যাচ। আপনি দেখেন জার্নিটা শুরু হয়েছিল মেসির হ্যাট্রিক দিয়ে, তারপর কিন্তু অন্যান্য প্লেয়াররাও গোল করছেন, মেসিও গোল করেছেন গ্রুপ স্টেজে সবগুলো ম্যাচে টানা, অন্যরাও একটা দুটো গোল করছেন। এই যে নকআউট স্টেজে এসে দেখেন মেসি প্রথম ম্যাচটায় গোল পেয়েছে, পরের ম্যাচে গোল পায়নি, কিন্তু অন্যরা গোল করেছে, টাইমলি গোল করেছে, ফাইনালি বেরিয়ে এসছে। সো ম্যাচ আফটার ম্যাচ দে আর বিল্ডিং আপ অ্যাজ এ টিম, দ্যাটস দ্য টিম স্পিরিট। এবং মেসি যে ম্যাজিকটা প্লেয়ারদের মধ্যে সঞ্চারিত করতে পেরেছেন, দ্যাট ইজ হাল ছেড়ো না বন্ধু, টিল দ্য লাস্ট হুইসেল উই উইল ফাইট অ্যান্ড উই উইল উইন। এই যে এই ডেসপারেট, মানে মানসিকভাবে চাঙ্গা রাখা, শক্তি যোগানো। ইভেন আপনি দেখেন মেসির মতো প্লেয়ার এই ওয়ার্ল্ড কাপে দুটো পেনাল্টি মিস করে গিয়েছে। পেনাল্টি মিস করার পর ওই শোকে, দুঃখে, ক্ষোভে ভেতর ভেতর আপনি হারিয়ে যেতে থাকেন। অনেক প্লেয়ারের ক্ষেত্রে দেখবেন যে টেম্পারমেন্ট লুজ করে, ইভেন কোচ তাকে পুল অফ করে, নামিয়ে নেয়, নতুন প্লেয়ার ইনজেক্ট করে। মেসির ক্ষেত্রে তো তাদের নির্ভরতা অসাধারণ, অ্যান্ড তিনি রেগুলারলি পে অফ করছেন সেটা। তো ওই জায়গা থেকে মেসি পেনাল্টি মিস করার পরেও পুরো টিমকে সুযোগ পেলে বাতলে দেয় যে ইটস এ পার্ট অফ গেম, ক্যারি ইট। এবং আমি বলবো যে টিম স্পিরিট, ম্যাচ টেম্পারামেন্ট, বড় ম্যাচ জেতার পূর্ব অভিজ্ঞতা, এবং সর্বোপরি মাত্র 4 বছর আগেই তারা চ্যাম্পিয়ন হয়েছে, দে নো হাউ টু হ্যান্ডেল দোজ টাফ অ্যান্ড প্রেসার সিচুয়েশন। সেভাবে করেই জার্নিটা চলছে, অ্যান্ড এইটা আমার মনে হয় যে ফাইনালে গিয়ে সাফল্যে শেষ হবে। এক্স্যাক্টলি, মানে শামসুল ভাই বেসিক্যালি সাফল্যে শেষ হবে মানে হচ্ছে মেসি ব্যাক টু ব্যাক শিরোপা জিতছে বা ওয়ার্ল্ড কাপ ট্রফিটাকে ডিফেন্ড করছে আর্জেন্টিনা, সেটা মোটামুটি বলেছে। এবিপি যেই আলোচনাটা আমি আসলে করছি, শামসুল ভাই যে আলোচনাটা তুলেছেন যে অ্যাজ আ টিম খেলছে আর্জেন্টিনা, আমার কাছে মনে হয় যে আমি যদি আরও প্রিসাইজ করি, বেসিক্যালি লিওনেল মেসি কেন্দ্রিক খেলছে দলটা, বা লিওনেল মেসির জন্যই খেলছে দলটা, এরকম মনে হয়। দেখেন ইংল্যান্ড ম্যাচে মেসিকে একটা ফাউল করা হয়েছিল, 3 জনকে বিট করার পরে ফোর্থ গর্ডন অ্যান্ডারসন এসে তাকে ধাক্কাটা দেওয়ার পরে কিভাবে 4-5 জন অ্যাট এ টাইম চলে এসছে ওকে ডিফেন্ড করার জন্য, এবং একদম মানে সামনাসামনি হয়ে গেল। এই যে তাকে আগলে রাখার ব্যাপারটা, এইটা যেমন খুব বেশি মেসি ওরিয়েন্টেড, স্পেন টিমটা আবার একদম ডিফারেন্ট। এখনো পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে কম্বাইন্ড টিম এফোর্ট আমরা আসলে স্পেনের কাছ থেকে দেখেছি। এই দুইটা দলের ডিএনএ কাছাকাছি। লামিন ইয়ামাল যার 19 বছর বয়স, লিওনেল মেসি যার 39 বছর বয়স, 20 বছরের জেনারেশন গ্যাপে বার্সেলোনা আরেকজন নতুন লিওনেল মেসির আগমন পেয়েছে, বা মানে আগমন ঘটে গেছে, আবির্ভাব ঘটে গেছে। মানে নতুন মেসি আর ওজি মেসি, কীরকম একটা টাফ ফাইট হবে আপনার কাছে মনে হয়? খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা, কারণ আপনি তো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে কোন ছবিটা এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল। মেসি গোসল করাচ্ছেন লামিন ইয়ামালকে, এবং এটা সত্যি, এটা কিন্তু এআই না, এটা সত্যি। কারণ ইউনিসেফের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের মাধ্যমে আসলে লামিন ইয়ামালের ফ্যামিলি তারা একটা লটারি জিতেছিলেন, যেখানে ইউনিসেফের দূত হিসেবে মেসি এসেছিলেন, ইয়ামালের সঙ্গে সময় কাটিয়েছেন। সো ওই ছবিটা 20 বছর আগে এত বেশি মাহাত্ম্য থাকবে সেটা কেউ বুঝতেই পারেনি। এবং মজার বিষয় ছিল 2007-এর সেই ছবি,
মেসি তখন বার্সেলোনার হয়ে যখন খেলছিলেন তার জার্সি নাম্বার ছিল 19। এই মুহূর্তে লামিন ইয়ামালের বয়স হচ্ছে 19, মানে তখন তার বোধহয় কয়েক মাসের বয়সে তিনি ছিলেন, এবং লামিন ইয়ামাল এই মুহূর্তে বার্সেলোনার হয়ে জার্সি পরেন 19। ফাইনাল হবে জুলাই মাসের 19। মানে সব কিছু মিলিয়ে কোনো একটা কাকতালীয় ঘটনা, অনেকে বলছিলেন যে 20 বছর আগেই কি এটার সূত্রপাত হয়েছিল কিনা, যে Right, right. এরকম একটা ঘটনা ঘটবে 2026-এ লামিন ইয়ামাল লিওনেল মেসির সঙ্গে এটা কি খেলবে। কোনো মিরাকল নাকি আমার কাছে এটা miracle-ই লাগছে যে- একটা ন্যাচারাল, মানে হ্যাঁ। নেচার এই সূত্রটা ঠিক করে এটা রেখেছে? নেচারের সূত্র। আমার মনে হচ্ছে এটা নেচারের সূত্র, এবং হতে হতো কোনো একটা সময় মেসি হয়তো কোনো সময় রিটায়ার করে ফেলবেন, বা তার আগে তার উত্তরসূরির সঙ্গে তার একটা ম্যাচ। এবং আপনি যেটা বললেন যে অনেকে এটাকে ফ্রেন্ডলি ব্যাটল বলছে, আমি না এই জায়গায় একটা সাউথ ইন্ডিয়ান একটা ফিল্ম দেখেছিলাম, মাগাধীরা। ওর মাগাধীরার একটা যোগসূত্র আমার কাছে আমি পাচ্ছি থাকতে আর পারে কি। এখানে। হ্যাঁ, মানে এরকমই প্যাটার্নটা আসলে, টু Pattern-টা বি এরকম। অনেস্ট এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে না, টু বি অনেস্ট। আমার কাছে মনে হয় যে মেসির চেহারা দেখেই যারা ফুটবলার হয়েছেন, লা মাসিয়ার প্রোডাক্ট সব, এই যে স্পেনের যে 26 জন, তাদের মধ্যে 8 জনই বার্সেলোনার, বাকি যারা বার্সেলোনার না তারাও অনেকে বার্সেলোনার 4-5 জন একাডেমির। লা মাসিয়ার হচ্ছে একাডেমির। সো দেখা যাচ্ছে যে তাদের সবারই আইডল মেসি। এবং স্পেনের সঙ্গে আর্জেন্টিনা গত 10-12 বছরে ম্যাচ খেলেছে মাত্র 2টা। Right. কেন হয়েছে? লাস্ট 2018-তে অবশ্য 6-1-এর একটা ম্যাচ ছিল, সেটাই কিন্তু লাস্ট ম্যাচ। স্পেন 6 আর্জেন্টিনা 1, সেই ম্যাচটা মেসি খেলেন নাই, এবং সেই ম্যাচটাতেই স্কোর একটা হ্যাট্রিক ছিল। ওতামেন্দি একটা গোল দিয়েছিলেন আর্জেন্টিনার হয়ে। সো ওই টিম আর এই টিমের মধ্যে অনেক তফাৎ। বাট রেগুলারলি কেন খেলে না, এটার পেছনেও নাকি একটা অন্যরকম থিওরি ছিল, যে স্পেন আর্জেন্টিনা খুব বেশি রেগুলারলি ফ্রেন্ডলি এই কারণেই খেলে না, স্পেশালি মেসি বার্সায় খেলার অবস্থায়, কারণ সেখানে মেসিরই সতীর্থরা তার এগেনস্টে যখন আসবেন, পুয়োল, পিকে, তারা মেসিকে আসলে ফাউল করতে ভয় পান। কারণ Right. পরের ম্যাচটাতেই যখন ক্লাবের হয়ে খেলতে হবে, মেসি ইজ দ্য মোস্ট হ্যাঁ। ইম্পর্টেন্ট প্লেয়ার, তাকে তো Exactly. ফাউল করা যাবে না। Foul So, করা যাবে না। ম্যাচটাই তখন আসলে সেই মানে মজাটাই থাকে না। মজাটা থাকছে না। সো অনেকে ওইরকমই একটা রেস্ট টেনে বলছেন যে এই ফাইনালটা নাকি অত মজা হবে না, বাট আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি মজা হবে। দ্য বিগ রিজন ইজ ফুটবলের সবচেয়ে সুন্দর দুইটা ব্যাপার একসঙ্গে ঘটছে। দ্য মোস্ট বিউটিফুল টিম যারা বিউটিফুল ফুটবল খেলছে, স্পেন, অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল প্লেয়ার যিনি আর্জেন্টিনা টিমটাকে রিপ্রেজেন্ট করছেন। সো এইটার একটা মেলবন্ধন হচ্ছে এখানে। আপনার ইংল্যান্ড আর্জেন্টিনার যেই পুশ ব্যাক, ধাক্কাধাক্কি, অ্যাগ্রেসিভ ডাব্লিউডাব্লিউ ওই ব্যাপারটা হবে না, এখানে হবে ফুটবলের সৌন্দর্যের খেলায় কে কাকে বিট করতে পারে। এটা কিন্তু অন্যরকম একটা ফাইট। লামিন ইয়ামাল উইল ট্রাই টু প্রুভ দ্যাট হি ইজ দ্য নেক্সট সাকসেসর। সো সেটা প্রুভ করতে চাইলে তাকে এই ম্যাচে দারুণ কিছু করতে হবে। স্পেন উইল হ্যাভ টু প্রুভ যে আমরা তোমার থেকে ভালো দীক্ষা নিয়েছি মেসি, দেখো আমরা কি খেলতে পারি অ্যাজ এ টিম, right. উই উইল শো ইউ যে অ্যাজ এ স্পেন আমরা কি করতে পারি। সো এই বিষয়টা কিন্তু কাজ করবে স্পেনের জন্য। আমার মনে হয় না যে তারা ফ্যান বয়ের মতো বসে থেকে বলবেন মেসি প্লিজ গো অ্যান্ড স্কোর দ্য গোল, এরকম কিছুই হবে না। সো ওই জায়গা থেকে আমি দেখি যে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাটেল হবে এই জায়গায়। হয়তো ইংল্যান্ড আর্জেন্টিনার মতো ওই physical মনে হবে না। ফিজিক্যাল কিছু হবে না, বাট ফুটবলের সৌন্দর্যের দিক থেকে ট্রিক্স অ্যান্ড ফ্লিক্স, কে কত বেটার টিকি টাকা খেলে। ফর এক্সাম্পল Right. আর্জেন্টিনাও পাসিং করতে যাবে, স্পেন উইল ট্রাই টু বিট দ্যাম এট দ্যাট। স্ক্যালোনিরও জেদ আছে, তিনিও চাইবেন তার মিডফিল্ডার দিয়ে এরকম একটা কিছু করতে। সো আমি যা করতে পারি দ্য অপোনেন্ট ক্যান ডু বেটার, মানে এরকম একটা ভাইব থাকবে ম্যাচটার মধ্যে, এবং আমার ধারণা এটা একটা হাই স্কোরিং ম্যাচও হতে পারে। হাই স্কোরিং, ওকে হ্যাঁ। ফাইন, খুব ভালো একটা থিওরি আমার কাছে মনে হচ্ছে হাই স্কোরিং। আমি একটু দুইটা দলের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধরে ধরে আলোচনা করি। শামসুল ভাই, দুই দলের ব্যাকলাইনকে যদি আপনি একটা পুরনো শব্দ আপনাদের কমেন্ট্রি থেকে শিখেছিলাম, আজকে বলছি তুল্যমূল্য বিচার করেন। তুল্যমূল্য বিচার করতে গেলে ডেফিনেটলি শুধু ব্যাকলাইনে থাকবেন। হ্যাঁ, মানে আমি যদি মানে এক কথায় বলি, শিয়ানে লড়াই হবে ব্যাকলাইনে। কেমনে? দু দলের ব্যাকলাইনই বেশ মানে পরীক্ষিত। গোলকিপারের ক্লিন শিট হিসেব করেন, সেই জায়গায় ডেফিনেটলি স্পেন এগিয়ে। ইভেন নাম্বার অফ গোলসকে কতটা কনসিড করেছে সেই পরিসংখ্যান ডেফিনেটলি স্পেনকে এগিয়ে রাখছে। দুই দলই নিজেদের সাধ্যমতো চেষ্টা করবে। অ্যাজ পার ট্যাকটিক্যাল অ্যানালাইসিস আপনি হয়তো স্পেনকে এই জায়গাগুলোতে এই যুক্তিতর্কে এগিয়ে রাখতে আচ্ছা, আমি পারেন, full back কিন্তু আলোচনায় ইটস এ গেলাম। ডিফারেন্ট কাপ অফ টি, ইউ নো। আচ্ছা, আচ্ছা। ফাইনাল হ্যাঁ, হ্যাঁ। ফাইনাল সেই ব্যাক ইন 2010 স্পেন একবারই ফাইনাল উঠেছে, অ্যান্ড দে ওন দ্য Won the ট্রফি। trophy. সো এইটা তাদের সেকেন্ড অপশনস ইন দ্য হিস্ট্রি। আর্জেন্টিনার ক্ষেত্রে যেটা হয় লেগাসিটা, তাদের একটা লম্বা ঐতিহ্য এবং সর্বশেষ ওয়ার্ল্ড কাপ জিতে আসার অভিজ্ঞতাটা, এই সব জায়গাগুলোতে তাদেরকে মানসিকভাবে ফুরফুরে রাখছে। এবং স্কালোনি তার যে স্ট্র্যাটেজি, তার যে কৌশল, ইট ওয়ার্কস ফাইনালি। আচ্ছা শামসুল, তারপর আপনি আমাকে বলেন, আপনি অ্যাজ আ মানে ডিফেন্সিভ অর্গানাইজেশন আপনি কাকে আগায় রাখবেন? না, ডিফেন্সিভ অর্গানাইজেশন তো ডেফিনেটলি স্পেনকে স্পেনকে এগিয়ে আগায় রাখা রাখা হচ্ছে। যায়, ওকে। বাট ফাইনালি দেখেন, আমরা তো মানে ইউরোপ
এবং ল্যাটিন আমেরিকার ফুটবল বলি, ফাইনালি এই দুটো দলই এসছে দুই এবং মহাদেশকে ইতিহাসে represent করছে। প্রথমবার আমেরিকান চ্যাম্পিয়ন এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নের ফাইনাল হচ্ছে। আর্জেন্টিনা ওই যে স্লাইস অফ লাক, লাস্ট থিন এজটা ওইটা- সব সময়ই আছে ওদের সাথে এবং এটা ফাইনালেও থাকবে আই গেস। ওকে, ওয়ান্স এগেইন শামসুল ভাই সেটাই বলছেন অ্যাজ আ ফ্যান বয়। আহমেদ বিন পারভেজ, আমি আপনার কাছে একটু জানতে চাই, ওকে ডিফেন্সিভলি অনেক বেটার শেপে আছে ডেফিনেটলি, Much, পাউ কুবার্সি, much আইমিক better. লাপোর্ট, এই পাশে যদি কুকুরেয়া, পেদ্রো কুকুরে পোরো। এবং পেদ্রো পোরো আউটস্ট্যান্ডিং, Hands down. এবং পেদ্রো পোরো কুকুরেয়া বোথ এত উপরের দিকে যায় এবং দুজনেই চাইলে গোল স্কোর করতে পারে এবং গোল স্কোরিংয়ে হেল্প করে। পেদ্রো পোরো তো দুটা গোল। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই দুজন ফুল ব্যাক কখনো কখনো ইন ট্রানজিশন বা ডিফেন্সিভ ট্রানজিশনে উসমান দেমবেলে এবং কিলিয়ান এমবাপে তাকে অন্ততপক্ষে এই দুই ফুল ব্যাককে অন্ততপক্ষে 3 বার বিট করেছে। সেই সুযোগটা তৈরি হয়েছিল গোল করার মতো, তাদের সেই পেসও ছিল। দুই সেন্টার ব্যাকের আলোচনায় যদি আমি পাউ কুবার্সি এবং আইমিক লাপোর্ট, কুটি রোমেরো এবং লিসান্ড্রো মার্টিনেজের তুলনায় বেটার শেপে আছে এবং মানে পাউ কুবার্সি তো নাম্বার 1, মানে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আসল আলোচনাটা হবে হচ্ছে মাঝ মাঠে, যার মাঝ মাঠ ভালো ম্যাচ তার ভালো। ফ্রান্সের এগেনস্ট আমরা দেখেছি কিভাবে মাঝ মাঠটাকে রদ্রি এবং তার সাথে হচ্ছে ফ্যাবিয়ান রুইজ এবং সামনে দানি অলমো, এই এক ট্রায়াঙ্গুলার একটা কম্বিনেশন এবং একটা ডায়মন্ড শেপ করে ফেলেছিল পরে। এত দারুণভাবে অপারেট করেছে যে ফ্রান্সের ওলিসে বলই টাচ করতে পারে না, বা বল যেটাও নিয়েছে এত 5 সেকেন্ড 4 সেকেন্ডের মধ্যে সেটা রিকভারি হয়ে গিয়েছে। দুর্দান্ত মিডফিল্ড কম্বিনেশন আমরা দেখেছি। এই মাঝ মাঠে লিওনেল স্কালোনি কি ধরনের কেওয়াস তৈরি করবেন? আমার মনে হয় যে এইখানে স্পেনকে ডিসরাপ্ট করার জন্য আর্জেন্টিনা এমনও হতে পারে তাদের সেই ল্যাটিন ডার্টি জোনে যেতে পারে, যেটা তারা ইংল্যান্ডের সাথে করেছে। আপনি ইংল্যান্ড ম্যাচটা খেয়াল করলে দেখবেন যে ইনিশিয়াল যে ডার্টি ফুটবল সেটা আর্জেন্টিনা শুরু করেছিল, পারেদেস মারা শুরু করেছে, এবং সেটাকে জায়গা মতো নিয়ে গেছে হচ্ছে জুলিয়ানো সিমিওনে। 5টা ফাউল করে ফেলেছিল 30 মিনিটের মধ্যে, এবং প্রথম হাফে আর্জেন্টিনার ছিল 12টা ফাউল আর 6টা ছিল ইংল্যান্ডের। সো বোঝা যাচ্ছে যে এই জায়গায় আর্জেন্টিনা প্রথমে একটু অ্যাজিটেট করতে চাইবে। স্পেন কিন্তু স্মুথ ফ্লুইড তাদের মতো ফুটবল খেলতে চায়, বাট আমার মনে হয় যে এই ম্যাচে আর্জেন্টিনা যদি শুরুতে তাদের সঙ্গে খেলে, পাসিং করে তাদের সাথে কুলিয়ে ওঠা সম্ভব না। এই জায়গায় তাদের ফিজিক্যালি কিছু একটা ডিসরাপ্ট করতে হবে। ফর এক্সাম্পল যদি পারেদেস খেলেন, এবং এই ম্যাচটা এমনও হতে পারে সিমিওনি খেলতে পারেন আবারও। আমি তাই মনে করি বেশ ভালো ছিল ওই সেন্সে যে যা দরকার সেটা তিনি করেছেন। অপোনেন্টকে ডিস্টার্ব করা, অ্যাজিটেট করা, তাদের প্লেয়ারদেরকে খেলতে না দেয়া, সেই কাজটা তিনি দারুণ করেছেন। সো এইখানে আমার মনে হয় স্পেনকে ফিজিক্যালি আর্জেন্টিনা ডমিনেট করতে চাইবে রাদার দেন অন দ্য বল কে কত কোয়ালিটি, সেটা আর্জেন্টিনা দেখাবে হচ্ছে ওই যে লাস্ট হাইড্রেশন ব্রেকের পর, নট বিফোর দ্যাট। তার আগ পর্যন্ত তারা এনার্জি কনজার্ভ করবে। লুক এট দ্য এজ প্রোফাইল, রড্রি ইজ দ্য অনলি ওল্ড পারসন এই স্পেন টিমটার মধ্যে যদি চিন্তা করি, তাও খুব বেশি বয়স না, বাট বাদ বাকিরা তো ইয়াং। আর্জেন্টিনার টিমের মধ্যে কিন্তু আপনি ডি পলকে যদি কনসিডার করেন, হি ইজ আ সিনিয়র ক্যারেক্টার। আপনি তালিয়াফিকোর কথা চিন্তা করেন, সিনিয়র ক্যারেক্টার, পেস কম, এই টিমটার মধ্যে সমস্যা। লিওনেল মেসি তো দৌড়ান হচ্ছে প্রতি ম্যাচে 5 কিলোমিটার প্লাস, যেখানে অন্যরা 10 কিলোমিটার দৌড়াচ্ছে। সো ওই বিষয়গুলো যদি চিন্তা করি, আর্জেন্টিনা হ্যাজ টু বি মোর ফিজিক্যাল। এটা হচ্ছে ধরেন রকি ব্যালবোয়া মুভিটা যদি দেখে থাকেন, সেখানে কিন্তু রকির মেইন ব্যাপারটা স্পিড ছিল না, অ্যাপোলো ক্রিডকে সে হারাচ্ছিল হচ্ছে তার ফিজিক্যালিটি দিয়ে। সে মার খাবে কিন্তু একটা দিবে, ওটা দিয়ে কাজ হয়ে যায়। সো আর্জেন্টিনা মনে হয় ফিজিক্যালি স্পেনকে ডমিনেট করতে চাইবে মিডফিল্ডে, নট উইথ দ্য ফুটবলিং অ্যাসপেক্ট। এবং সেটা যদি তারা সাকসেসফুলি করতে পারে, স্পেন উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু ক্রিয়েট লটস অফ চান্সেস। তারা কিন্তু খুব বেশি সুযোগ তৈরি করে না। পুরো টুর্নামেন্টে আপনি দেখবেন স্পেন ইজ দ্য টিম যারা লিস্ট নাম্বার অফ গোলস দিয়েছে ফ্রম আউটসাইড অফ দ্য বক্স। এটা কিন্তু একটা প্রবলেম। তারা পারফেক্ট গোল হওয়ার আগ পর্যন্ত তো গোলে শটই নিচ্ছে না। সো ওই জায়গা থেকে চিন্তা করলে আমার মনে হয় যে মিডফিল্ড ব্যাটেলটায় যদি পাসিংয়ের খেলা হয়, স্পেন জিতছে। যদি আর্জেন্টিনা তাদের ওই খেলাটা ডিসরাপ্ট করতে পারে বাই বিং ফিজিক্যাল, তাহলে আর্জেন্টিনার সেই জায়গাটাতে ডমিনেট করার স্কোপ আছে আর কি, বলটা তারা রিট্রিভ করতে পারবে সেভাবে। ওকে, এক্স্যাক্টলি। মাঝমাঠে তাহলে আপনি স্পেনকে এগিয়ে রাখবেন? স্পেনকে ফুটবলীয় জায়গা থেকে এগিয়ে রাখছি, বাট আর্জেন্টিনাকে রাখছি ফর এক্সাম্পল তারা যদি ওই ট্যাকটিক্সে যায়, তাহলে হয়তো ভিন্ন কিছু হতে পারে। রাইট। এবং লিওনেল স্কালোনি অলওয়েজ জানেন অপোনেন্টকে আসলে কিভাবে মানে প্যানিট্রেট করা এবং তাকে কিভাবে আসলে ডিসমেন্টাল করে দিতে হয়, সেটা তার জানা আছে খুব ভালোভাবে। একটু অ্যাটাক লাইন নিয়ে আলোচনাটা করতে চাই। অ্যাটাক লাইনে ইন জেনারেলি আমরা স্পেনের যে অ্যাটাক লাইন দেখি, যেটা আহমেদ বিন পারভেজ বলেছেন যে তারা আসলে খুব লং রেঞ্জ শুটিংয়ে যায় না, একটু বিল্ড আপ করে, উইং প্লে বেশি, ওয়াইড পজিশন থেকেই তারা অ্যাটাকগুলা করে। লিওনেল মেসিকে মানে দুটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা দেখেছি তিনি তখনই সবচেয়ে ভালো অপারেট করেছেন যখন তিনি রাইট সাইডের ওয়াইড পজিশন থেকে অপারেট করেছেন। তো এই জায়গায় আলোচনাটাই আপনি যদি দুটা দলের স্ট্রাইকিং জোন নিয়ে বিচারটা করেন,
আপনি কাকে এগিয়ে রাখবেন? ডেফিনেটলি এখানে তো বড় পার্থক্য করে দেবে মেসি, তাই না? মেসি দেখেন কখনো কখনো কিন্তু একটু নিচে নেমে বিল্ড আপ করে খেলছে এবং তার দুই উইংকে ব্যবহার করছে, ইভেন মাঝখান থেকে যারা ওভারল্যাপ করে উঠে আসছে তাদেরকেও প্রপারলি শেয়ার করছে, সেখান থেকে গোল হচ্ছে। বিশেষ করে এনজো ফাঁকা জায়গাটাকে প্রচুর বল লাস্ট ম্যাচে ঠেলে দেওয়া হয়েছে। আবার আপনি যদি লাস্ট ম্যাচের একটু রেফারেন্সটা নিই, দেখবেন যে আর্জেন্টিনা কিন্তু প্রথম 10 মিনিট খেলেই নি, লিটারেলি তারা বলই টাচ করতে পারছিল না, তাদেরকে এমন প্রেস পাত্তাই করেছে, দেয়নি, হ্যাঁ হ্যাঁ। কঠিন প্রেস করেছে। এবং আপনি বল পজিশনও দেখবেন ফার্স্ট হাফ, আমি যদি ভুল না করি 57 সামথিং এইরকম ছিল ইংল্যান্ডের ফরে। সেই ম্যাচটার বল পজিশন ফাইনালি 63-37 হয়েছে, হ্যাঁ, ডিউ টু সেকেন্ড হাফে এবং আফটার গোল 55 মিনিট থেকে 92 মিনিট পর্যন্ত 88% বলের দখল আসলে আর্জেন্টিনার ছিল। দিস ইজ ম্যাজিক। অ্যান্ড এখানেই টুখেল হয়তো তার স্ট্র্যাটেজিক্যালি পুয়ার একটা স্ট্র্যাটেজি নিয়েছে, এন্ড ইট ডাজ নট। কিন্তু লুই দে লা ফুয়েন্তে তো সেটা করবে না ফ্রান্সের মতন এরকম দলের এগেইনস্টে। লুই দে লা ফুয়েন্তে যেইভাবে হাইলাইন ডিফেন্স করেছে, স্পেশালি আপনার হাফওয়ে লাইনে সামান্য নিচে তিনি তার ডিফেন্সটাকে সেট করেছিলেন, এটা আমার কাছে মনে হয়েছে যে মানে এটারে কি বলবো আমি, দুঃসাহস, হাই রিস্ক হাই রিওয়ার্ড। হাই রিস্ক হাই কিন্তু রিওয়ার্ড। এখানে আপনার এই যে অ্যাটাকিং লাইনে আর্জেন্টিনাকে মানে স্লাইটলি এগিয়ে রাখবো, বিকজ তাদের নাম্বার অফ স্কোরার্স টু মেনি এবং নাম্বার অফ গোলস সেখানেও তারা বেশি, এবং মেসি একটা বড় পার্থক্য করে দেবে। মেসি ক্যান মেক এ বিগ বিগ ডিফারেন্স থ্রু আউট দিস টুর্নামেন্ট, এবং তার তো সেই ম্যাজিক্যাল একটা ইস্যুজ আছে, সেইটা ডেফিনেটলি তার সর্বোচ্চটা তিনি ফাইনালের জন্যই হয়তো রেখেছেন, নিংড়ে দেবেন সেদিন, এবং সতীর্থরা যদি টাইমলি ক্লিক করতে পারে হবে। আরেকটা বিষয়, আপনার গ্রুপ স্টেজে কেপ ভার্দের সাথে যে স্পেনের ম্যাচটা ড্র হয়ে গিয়েছিল আপনার মনে আছে? সেই দিন পারভেজ যেমন একটু আগে বললো যে স্পেন সুযোগ খোঁজে একেবারে পারফেক্ট গোল না হওয়া পর্যন্ত, পারলে তারা গোলকিপারকেও ড্রিবল করে ফাঁকা পোস্টে বল প্লেস করবে, এইভাবে করেই গোল করতে অভ্যস্ত টিকি টাকায়। কিন্তু ওইটা সবসময় যে সব অপোনেন্টের এগেনস্টে এফেক্টিভলি আপনার কাজে দেবে না, এটা তো অলরেডি প্রুভেন। সেটাকে ভার্দের সাথে প্রথম ম্যাচে আমি বলবো যে স্পেনের জন্য সেটা একটা টাইপ অফ ওয়েক আপ কল ছিল, যে আর্লি এইরকম একটা শক্ত পরীক্ষা দিয়ে তারা একটু ছোট সুইট ডিবেটের কথা আপনি বলছেন, আমি সেটাও করতে পারি যে স্পেন কাবো ভার্দের বিপক্ষে তার বেস্ট 11টাও নামাইতে পারে না, এই কারণে ওই সময় লামিন ইয়ামাল নেমেছে চেঞ্জ একদম শেষের 10 মিনিটে, নিকো উইলিয়ামসকে সেভাবে পাওয়া যায় নাই, গাভিকে খেলানো হয়েছিল বেসিক্যালি লেফট উইংয়ে, গাভি বেসিক্যালি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার, বা কখনো কখনো নাম্বার 6 বা 8 পজিশনেও খেলে। সো ওইটা একদম মানে পারফেক্ট স্পেন টিম ছিল না। সেটাই, কিন্তু আর্জেন্টিনাও যেমন ওই টিকি টাকা ঘরানারই ফুটবল খেলে, কিন্তু এরা প্ল্যান এ বি সি টাইমলেস কালনি খুব দ্রুত সুইচ করান, খেলোয়াড়রা সেটা কুইকলি অ্যাডাপ্ট করতে পারে। দ্যাট মেক দ্য ডিফারেন্সেস, যে প্রতিপক্ষ কিভাবে খেলছে তাদেরকে বিট করতে হলে আমাদের ঠিক কোন স্টাইলে যাওয়া উচিত, এই যে সুইচিংটা আর্জেন্টিনার তরফ থেকে অনেক বেশি দ্রুত হয়েছে, ভালো হয়েছে দেখেই তারা ক্রুশাল মোমেন্টে ম্যাচ জিতে বেরিয়ে এসেছে। ইন দ্যাট সেন্স অ্যাটাকিং লাইন ডেফিনেটলি মাই ভিউ আর্জেন্টিনা ওয়েল অ্যাহেড দ্যান স্পেন। ইট উইল বি 1-0 ফর আর্জেন্টিনা। 1-0 ফর আর্জেন্টিনা। ওকে, আরেকটা ম্যাচ থার্ড প্লেস যেখানে ইংল্যান্ড খেলবে ফ্রান্সের এগেনস্টে, দুটো দলই আসলে খেলতে চায় না, তারপর খেলতে হবে কারণ এটাই ফিফার রুলস। এটার প্রেডিকশন কি? দেখেন ওই যে খেলতে চায় না, রিজার্ভ বেঞ্চগুলোকে ইউজ করতে হবে। ইন দ্যাট সেন্স ফ্রান্স যে মানে টাইপ অফ ফুটবল এইবারের ওয়ার্ল্ড কাপে খেলছিল তাদেরকে এগিয়ে রাখা উচিত। এখানে আমি ফ্রান্সকে এগিয়ে রাখছি ইংল্যান্ডের এগেইনস্টে। স্কোর নিয়ে ঠিক সঠিক ধারণা দিতে পারবো না, বাট ফ্রান্সকে আমি এগিয়ে রাখছি জয়ের পাল্লায়। ওকে, আহমেদ বিন পারভেজ, আর্জেন্টিনা এবং স্পেন দ্য বিগ ফাইনাল, গ্র্যান্ড ফিনালের প্রেডিকশন। 2-1 টু আর্জেন্টিনা। 2-1 টু আর্জেন্টিনা, বিগ স্টেটমেন্ট। এবং ফ্রান্স এবং ইংল্যান্ড, এমবাপেরও ক্ষুধা আছে, বেলিংহামেরও ক্ষুধা আছে। আমার মনে হয় এই দুজনেরই পার্সোনাল একটা ব্যাটল হবে, যদিও দুজন একই ক্লাবে খেলেন, বাট ওই গোল্ডেন বুটের জন্য এমবাপে যাবেন, এবং আই থিঙ্ক এটা একটা বড় স্কোরিং ম্যাচ হতে পারে, 4-3 টাইপের কিছু। ওটা আমি ফ্রান্সের পক্ষেই ধরছি 4-3, এবং এমবাপে হয়তো হ্যাটট্রিক করে কিছু করে তিনি 10-11 গোল নিয়ে অ্যাটলিস্ট একটা স্যাটিসফ্যাকশন নিয়ে ফিরবেন, এবং ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোল স্কোরার হয়ে যাবে। এক আসরের এই ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোল স্কোরার হবেন, এবং ওভারঅল তাই হবে, কারণ এক গোলে পিছিয়ে তিনি মেসির থেকে 20টা গোল দিয়ে ফেলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আহমেদ বিন পারভেজ। শামসুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। রাইট, এবং লম্বা একটা জার্নি শুরু হয়েছিল, 48টা দল, 3টা আলাদা দেশ, 16টা ভেনিউ, সেখান থেকে 104টা ম্যাচ, সব শেষ হয়ে এখন হাতে বাকি আছে মাত্র 2টা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খুব একটা গুরুত্ব রাখে না, কিন্তু গ্র্যান্ড ফিনালে, যেটা নিউ জার্সি স্টেডিয়াম, সাধারণত আমেরিকা মেট লাইফ নিউ জার্সি স্টেডিয়াম নামেই সবাই চেনে,
সে স্টেডিয়ামের একটা বড় পরীক্ষা। আর্জেন্টিনা এই মাঠে, আমি কোপা আমেরিকার একটা ম্যাচ চিলির এগেনস্টে আর্জেন্টিনাকে মাঠে বসে জিততে দেখেছিলাম। আমি জানি না সেই স্মৃতিটা মানে এই মাঠে আবারও পুনর্জাগরণ হয় কিনা আর্জেন্টিনার জন্য। হোপফুলি একটা খুবই চমৎকার ম্যাচ আমরা দেখব। আমরা শেষ করছি ফিফা আওয়ার, পরবর্তীতে আবারও দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথে থাকবেন।